এবং ঘোমটা সরে গিয়েছে মুখখানা বার হলো তা দেখেই আমি চমকে উঠলাম। এই হচ্ছে আমার অতসী মামি। যা হবার তো হয়েই গেল। বাঁশিকে ঠেকিয়ে রাখলাম, কিন্তু নিয়তিকে আর ঠেকাতে পারলাম না গো। এটা নিয়ে গেলাম ভাগ্নে। এটার ওপর তোমার চেয়ে আমার দাবি অনেক বেশি। ঠিক এর পর থেকেই নানা কারণে আমাদের অবস্থা খুবই খারাপ হয়ে উঠল। বালিগঞ্জের বাড়িটা পর্যন্ত বিক্রি করে ঋণ শোধ দিয়ে ৮০ টাকা মাইনের একটা চাকরি নিয়ে শ্যামবাজার অঞ্চলে ছোট্ট একটা বাড়ি ভাড়া করে উঠে পড়লাম। মায়ের কান্নাকাটির জন্য একটা বিয়ে করে ফেললাম। প্রথম সমস্ত পৃথিবীটাই যেন তেতো হতে লাগলো। জীবনটা যেন বিস্বাদ হয়ে গেল। আশা আনন্দের এতটুকু আলোড়নও ভেতরে খুঁজে পেলাম না। তারপর ধীরে ধীরে সবকিছু ঠিক হতে লাগলো। নতুন জীবনের রসের খোঁজও পেলাম। জীবনের জুয়া খেলার হার জিতের কথা কদিন আর মানুষ বুকে পুষে রাখতে পারে? জীবনের এই সমস্ত কিছুর মধ্যে দিয়ে আস্তে আস্তে ক্ষীণ হতে লাগলো যতীন মামা আর অতসী মামির সেই স্নেহের কথা। আজকে ৭ বছর পরেও কিঞ্চিত কখনো হয়তো একটা অস্পষ্ট স্মৃতির মতো তাদের কথা মনে পড়ে। মাঝে একবার মনে পড়েছিল যতীন মামাদের দেশে চলে যাওয়ার বছর ৩ পরে সেইবার ঢাকা মেলে কলিশন হয়। মৃতদের নামের মাঝে যতীন্দ্রনাথ রায় নামটা দেখে যে খুব একটা ঘা লেগেছিল সে কথা আজও মনে আছে। ভেবেছিলাম একবার গিয়ে দেখে আসব, কিন্তু আর সময় হয়নি। সেদিন অফিস থেকে ফিরে এসে দেখলাম আমার স্ত্রীর কঠিন অসুখ। মনেও পড়েছে সেদিন যতীন মামাকে একটা চিঠিও লিখেছিলাম তার ঠিকানায়। যতীন্দ্রনাথ রায় কি পৃথিবীতে একটাই মানুষ আছে নাকি? এইভাবে মনকে সান্ত্বনা দিয়ে বলেছিলাম ও নিশ্চয়ই আমার যতীন মামা নয়। কিন্তু সেই চিঠির জবাব আসেনি। স্ত্রীর অসুখের হিড়িকে কথাটাও আমার মন থেকে মুছিয়ে গিয়েছিল। তারপর গড়িয়ে গড়িয়ে আরো ৪টে বছর কেটে গেল। আমার ছোট বোন বিনার বিয়ে হয়েছিল ঢাকায়। পুজোর সময় বিনাকে তারা পাঠালে না। অগ্রহায়ণ মাসে বিনাকে আনতে আমি ঢাকা গেলাম, কিন্তু তাকে আনা আর হলো না। গিয়েই দেখি বিনার শাশুড়ির খুবই অসুখ। আমি যাবার আগের দিন হু হু করে জ্বর এসেছে। ডাক্তার আশঙ্কা করেছেন নিউমোনিয়া। ছুটি যেহেতু আমার ছিল না, কাজেই একাই ফিরে এলাম। গোয়ালন্দে স্টিমার থেকে নেমে ট্রেনের একটা ইন্টারে ভিড় কম দেখে উঠে পড়লাম। ২টি মাত্র লোক, এক কোন র্যাপার মুড়ি দেওয়া একটি স্ত্রীলোকও ছিল। খুব সম্ভব এদের একজনের স্ত্রী। জিনিসপত্রের একান্ত অভাব। খুশি হয়ে একটা বেঞ্চিতে কম্বলের উপর চাদর বিছিয়ে বিছানা করলাম। বালিশ ঠেসান দিয়ে আরাম করে বসে পা দুটো কম্বল দিয়ে ঢেকে একটা ইংরেজি মাসিক পত্র বার করে ওপেনহেমে ডিটেকটিভ গল্পটা পড়তে লাগলাম। যথাসময়ে গাড়ি ছাড়ল এবং পরের স্টেশনে থামল, আবার চলল। একটা স্টেশনে গাড়ি দাঁড়াতে ভদ্রলোক দুটি জিনিসপত্র নিয়ে নেমে গেলেন। স্ত্রীলোকটি কিন্তু তেমন ভাবেই বসে রইল। আমি তো অবাক, ব্যাপারটা কি? একে ফেলেই দেখছি সকলে নেমে গেলেন। হ্যাঁ, অবশ্য ছোটখাটো জিনিস ভুল হয়, কিন্তু একটা আস্ত মানুষকে ফেলে দেওয়া তো চারটিখানি কথা নয়। অবশ্য তাকে ভুল করে কেউ ফেলে যায়নি তো। ভাবলাম হয়তো তিনি একাই চলেছেন, নিশ্চয়ই বাঙালির মেয়ে। কেননা র্যাপার দিয়ে নিজেকে যেভাবে তিনি ঢেকেছেন তাতে বোঝা যায়। অবশ্য এই রাত্রিবেলা নিঃসঙ্গ হয়ে, তাও আবার পুরুষের গাড়িতে তিনি একা চলেছেন। একটু ভেবে ইতস্তত করে আমি ওনাকে বললাম, দেখুন, শুনছেন? আপনার সঙ্গীরা তো সকলে নেমে গেছে, শুনছেন? কোনো সাড়া নেই। কিছুক্ষণ পরই পোটলা নড়ে উঠল এবং ঘোমটা সরে গিয়েছে মুখখানা বার হলো তা দেখেই আমি চমকে উঠলাম। কিচ্ছুটি নেই, সে মুখের কিছুই নেই। আমার অতসী মামির মুখের সঙ্গে এ মুখের অনেক তফাৎ, কিন্তু তবু আমার মনে হলো এই হচ্ছে আমার অতসী মামি।
তিনি মৃদু হেসে বললেন, "হ্যাঁ, গলা শুনেই বুঝেছি এ যে আমার ভাগ্নে, কিন্তু অতটা আশা করতে পারিনি। মুখ বার করতে ভয় হচ্ছিল কিনা পাছে আশা ভেঙে যায়।" আমি তখন সবিস্ময়ে বলে উঠলাম, "অতসী মামি?" মামি তখন বলল, "খুব বদলে গেছি তাই না গো?" মামির সিঁথিতে দেখলাম সিঁদুর নেই। তাহলে 4 বছর আগে যা দেখেছিলাম সত্যই যতীন মামা আর নেই? আমি আস্তে আস্তে মামিকে বললাম, "খবরের কাগজে মামার নাম দেখেছিলাম মামি, কিন্তু বিশ্বাস হয়নি। একটা চিঠি লিখেছিলাম, পাওনি?" মামি বলল, "না তো। অবশ্য তারপরেই ওখান থেকে 2-3 মাসের জন্য আমি চলে যাই।" বললাম, "কোথায় গিয়েছিলে তুমি?" "আমার এক দিদার কাছে, অবশ্য দূর সম্পর্কের।" "আমাকে একটা খবর কেন দিলে না মামি?" মামি চুপ করে রইল। "ভাগ্নের কথা বুঝি মনে ছিল না তোমার?" "তা নয় ভাগ্নে, খবর দেওয়ার কি হতো বলো তো? যা হবার তো হয়েই গেল। বাসিকে ঠিকিয়ে রাখলাম, কিন্তু নিয়তিকে আর ঠেকাতে পারলাম না গো। তোমার মেজো মামার কাছে তো তোমার সব কথাই শুনলাম। আমার দুর্ভাগ্য নিয়ে তোমার আর বিরক্ত করতে ইচ্ছে হলো না। জানি তো একটা খবর দিলে তুমি ছুটে আসবে।" আমি চুপ করে রইলাম। বলবারই বা আর কি আছে? কি নিয়েই বা অভিমান করব? অবশ্য একটা চিঠি দিয়েই তো আমি আমার কর্তব্য শেষ করেছিলাম। মামি আমাকে বলল, "তা ভাগ্নে, এখন কি করছো?" "চাকরি মামি। তুমি এখন কোথায় যাচ্ছ?" মামি বলল, "একটু পরেই বুঝবে গো। তা তোমার ছেলেপিলে কটি?" "একটি ছেলে মামি।" "ভারী ইচ্ছে করছে তোমার ছেলেকে দেখতে গো। তা দেখাবে একবার? কার মতো হয়েছে? তোমার মতো না মার মতো? হ্যাঁ গো, কত বড় হয়েছে সে। 3 বছর চলছে। চলো না আমাদের বাড়ি মামি, বাকি প্রশ্নগুলির জবাব নিজের চোখে দেখে আসবে।" মামি হেসে বলল, "তা গিয়ে যদি আর না নড়ি?" "হ্যাঁ, তার কি আর ভাগ্য হবে মামি? সত্যি করে বলো না মামি, তুমি কোথায় যাচ্ছ? এখন কোথায় থাকো?" "দেশে থাকি গো। কোথায় যাচ্ছি একটু পরেই বুঝবে।" "ভালো কথা। সেই বাঁশিখানা কোথায় গো ভাগ্নে?" "কেন মামি, এই যে এখানে, এই গাড়িতেই।" আমি ছোট বোনের বাড়ি গিয়েছিলাম, বিনার বাড়ি। সে লিখেছিল বাঁশিটা নিয়ে যেতে, সবাই নাকি শুনতে চাই। মামি বলল, "তা বাজাও না একবার।" ওপর থেকে বাঁশির কেসটা পারলাম। বাঁশিটা বার করতেই মামি ব্যগ্র হাতে টেনে নিয়ে এক দৃষ্টে সেটার দিকে চেয়ে রইল। বাঁশির অঙ্গগুলি লাগিয়ে মামি মুখে তুলল। পরক্ষণে ট্রেনের ঝনঝনানি ছাপিয়ে চমৎকার বাঁশি বেজে উঠল। পাকা গুণীর হাতের স্পর্শে মনে হচ্ছে বাঁশি যেন এক অপূর্ব প্রাণ ফিরে পেয়েছে। মাঝখানে 7টা বছর কেটে গেছে। যতীন মামার যে অপূর্ব বাঁশির সুর একদিন শুনেছিলাম, আজকে যেন অতসী মামির সুরে তার প্রাণ ফিরে এসেছে। এক সময় বাঁশি বাজানো থেমে গেল। মামির একটা দীর্ঘ নিঃশ্বাসও ঝরে পড়ল, আমারও সঙ্গেও। কতক্ষণ স্তব্ধ হয়ে থেকে বললাম, "এ কথাটাও তো গোপন রেখেছিলে মামি?" "বিয়ের পর শিখেছিলাম গো। বাঁশি শেখবার সে কি আগ্রহ ছিল আমার তখন।" ট্রেন এসে একটা স্টেশনে থামল। মামি জানালা দিয়ে মুখ বার করে আলোর গায়ে লেখা স্টেশনের নামটা পড়ে ভেতরে মুখ ঢুকিয়ে বলল আমাকে, "পরের স্টেশনে আমি নেমে যাব ভাগ্নে।" "পরের স্টেশনে? কেন? আজকে কত তারিখ বলো তো?" "কেন, 17ই অগ্রহায়ণ।" মামি বলল, 4 বছর আগে আজকের দিনে বুঝতে পারছো না তুমি? মুহূর্তের মধ্যে সব দিনের আলোর মতো স্বচ্ছ হয়ে গেল আমার কাছে। ঠিক 4 বছর আগে এই 17ই অগ্রহায়ণ
ঢাকা মিলে কলিশন হয়েছিল। সেই দিনও এমনই সময় এই ঢাকা মিলটির মতো সেই গাড়িটা শত শত নিশ্চিন্ত আরোহীকে পলে পলে মৃত্যুর দিকে টেনে নিয়ে যাচ্ছিল। হঠাৎ জানালার কাছে সরে গিয়ে বাইরের দিকে আঙ্গুল বাড়িয়ে মামি বলে উঠল, ওই তো ওখানে, দেখতে পাচ্ছ না? আমি তো স্পষ্ট দেখতে পাচ্ছি তিনি যন্ত্রণায় ছটফট করতে করতে একটু স্নেহ শীতল স্পর্শের জন্য ব্যগ্র হয়ে উঠেছেন। একটু জলের জন্যই হয়তো। দুই হাতে মুখ ঢেকে মামি তখন ভেতরে এসে বসে পড়ল। ধীরে ধীরে গাড়িখানা স্টেশনের ভেতর ঢুকলো। বিছানাটা গুছিয়ে নিয়ে আমি তখন মামিকে বললাম, চলো মামি, আমিও তোমার সঙ্গে যাব। মামি আমাকে বাধা দিল, কিন্তু আমি মামিকে বললাম, এই রাত্রে তোমাকে একলা যেতে দিতে আমি পারবো না মামি। সঙ্গে সঙ্গে মামির চোখে জল ভরে উঠল। মামি বলল, না ভাগ্নে, আমি কি আর একা? সেখানে যে তোমার মামার নিঃশ্বাস বইছে। বাঁশিটা রাখা ছিল, সেটা হাতে তুলে নিয়ে মামি বলল, এটা নিয়ে গেলাম ভাগ্নে, এটার ওপর তোমার চেয়ে আমার দাবি অনেক বেশি। গাড়িটা থামলে অতসী মামি দরজা খুলে নেমে গেলেন। আমি অবাক হয়ে চেয়ে রইলাম। আবার বাঁশি বাজিয়ে গাড়ি ছাড়ল। খোলা দরজাটা একটা করুণ শব্দ করে আছড়ে বন্ধ হয়ে গেল।